ধরুন আপনি তো দেখেছেন ৫ই ওই জুলাই অভ্যুত্থানের নামে সময় ভারতীয় হাই কমিশন, ভারতের ইন্দিরা গান্ধী সেন্টার ফর আর্টস পুড়িয়ে দেওয়া হয়েছিল। হুম। এগুলো আর সহ্য করা হবে না। ও এগুলো আচ্ছা, সহ্য আচ্ছা। করা আর এগুলো হবে আর না। সহ্য করা হবে না। এগুলো সহ্য করা হবে না। এইটা হচ্ছে কথা যে সেই ধরনের সহিংসতা হলে, নিকটতম প্রতিবেশী হলে ভারত কিন্তু নীরব থাকবে না। এটা স্পষ্ট। ভারতের নতুন নীতি সিন্দুরের পর যাই আপনি নাম দিন, কেউ মজা করে বলে অন্তত সিন্দুর হয়েছে এখানে ইঁদুর হোক ইত্যাদি, কিন্তু সেটা আমি বলছি না। আমি বলছি ভারতের প্রধানমন্ত্রী কলকাতার আর্মি কমান্ডার কনফারেন্সে বলেছেন ভারত সরকারের এখন নতুন নীতি, অপারেশন সিন্দুরের পর ভারত যদি কোথাও কোনো কারণে তার স্বার্থ বিঘ্নিত হয়, তাহলে সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা ভারত নেবে। সে ব্যবস্থাটা কিন্তু মানে ইঙ্গিত সামরিক ব্যবস্থা নেবে, যেটা নিয়েছে পাকিস্তানের ক্ষেত্রে এবং মায়ানমারের ক্ষেত্রেও নেওয়া হয়েছে। আহ, এবং ভারত তো সম্প্রতি সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে সমস্ত সীমান্তবর্তী এলাকাগুলোতে একটি সুদর্শন চক্র নামে একটি মিসাইল বসানো হচ্ছে সমস্ত সীমান্ত জুড়ে। এই যে কথাটা যে বলা হচ্ছে শেখ হাসিনা ছাড়া বিকল্প কেউ, জয় পুতুল তাদের বিরুদ্ধেও তো মামলা আছে, শেখ হাসিনার পরিবারের সকলের বিরুদ্ধে মামলা আছে। তা এটা কোন নেতাদের কথা তারা ভেবে বলছেন? জয় আর পুতুল জি। তাদের বিরুদ্ধে ইউনিট সরকার কি মামলা প্রত্যাহার করে নেবেন? তাদের বিরুদ্ধেও তো খুনের মামলা, অনেক আবতীয় অনেক কিছু মামলা দেওয়া আছে। কতগুলো আছে সংখ্যা বলতে পারবো না, সংখ্যা তো প্রচুর। তো সেই মামলাগুলোর কি হবে? ঘোষণা করা হয় যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। গতকালকে ইসি থেকেও তার নৌকা প্রতীক নামিয়ে নেওয়া হয়েছে। আপনি জানেন যে শেখ হাসিনাও অনেক মানুষকে ভোটাধিকার বঞ্চিত করেছেন। বিএনপি ছাড়াও এর আগে অনেকগুলো নির্বাচন হয়েছে যেগুলো আসলে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পায়নি। যদিও সবাই শেখ হাসিনার সঙ্গে কাজ করেছে, কিন্তু আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়নি। এবং আবার একটা নির্বাচন আসছে যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতেছে না। যদিও আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত হওয়ার পরে ভারত ছাড়া আর কোন দেশকে আমি প্রতিবাদ করতে দেখিনি। আপনার কাছে কি মনে হয়? আওয়ামী লীগ ছাড়া নির্বাচনটা হলে সে নির্বাচনটা আসলে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে কিনা? দেখুন, এগুলো পশ্চিমা দেশগুলো শেখ হাসিনা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে, কিন্তু সকলেই কিন্তু তার সঙ্গে সখ্যতা বাড়ানোর চেষ্টা করেছে। হুম। সেটা স্বাভাবিক। আমি তো প্রথমটা নির্বাচনটার কথা জানি ২০১৪, যেটা বিএনপি বয়কট করলো, জামায়াতও বয়কট করলো। তখন জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো, কিন্তু বয়কট করলো। সেই সময় কিন্তু আমি দেখেছি যে শপথ গ্রহণের অনুষ্ঠানের দিন প্রথম বেঞ্চে প্রথম সারিতে অভ্যাগতদের সব পশ্চিমা শক্তির রাষ্ট্রদূতেরাই ছিলেন। ভারতের হর্ষবর্ধন সিংলা ছিলেন, তাকে জায়গা না পাওয়াতে তিনি দ্বিতীয় সারিতে বসছিলেন। পরে তাকে ডেকে এনে সামনের সারিতে বসানো হয়। এই তো অবস্থা। এটা তো কাজ চালানোর জন্য সকলে তাই করে থাকে। এখন আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়, নির্বাচনটা ভারতের কাছে নিঃসন্দেহে পছন্দের নির্বাচন নয়। ভারত তার হয়তো মতামত প্রকাশ করবে, কারণ যে জন্য বলে যাচ্ছে ক্রমাগত ইনক্লুসিভ নির্বাচন চাই, ইনক্লুসিভ নির্বাচন চাই। এখন সেটা যদি তারা না করেন, তারপরে একটা নির্বাচন করেন এবং সেই নির্বাচনটা মানুষের উপর চাপিয়ে দেন, তাহলে বাংলাদেশের মানুষকে প্রথম কথা সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি করবেন, কি ভাববেন। সেই অনুযায়ী ভারত সরকার তার প্রতিক্রিয়া দেবে। যদি বাংলাদেশের মানুষ সেটাকে নীরবে মেনে নেন, যেমন আগে এগুলো মেনে নিয়েছিলেন বলেই ভারত সরকার আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা এবং সুসম্পর্ক বজায় রাখতেন। এখন বাংলাদেশের মানুষ যদি নীরবে এই ধরনের নির্বাচন, একটি বৃহৎ রাজনৈতিক যার নামে যে দলটির সঙ্গে বাংলাদেশ শব্দটি জড়িত, বাংলাদেশ নয় তো পুরো পাকিস্তান হতে পারে, তাই না? এটা তো পুরো পাকিস্তান নয়, এটা তো বাংলাদেশ। বাংলাদেশ সৃষ্টি হলো কিভাবে, কোন রাজনৈতিক দলের দ্বারা? বিএনপি তো পরে তৈরি হয়েছে, রাজনৈতিক দলটা তো ছিল আওয়ামী লীগ। সেই স্বাধীনতার সঙ্গে যুক্ত যে দলটি, সেই দলটি যদি বাদ হয়ে থাকে, ধরুন ভারতে যদি এখন স্বাধীনতার সঙ্গে যদি কংগ্রেস দল, সেই কংগ্রেস দল যদি নির্বাচনকে বাতিল করে দেওয়া হয়, তাকে যদি নিবন্ধন বাতিল করে দেওয়া হয়, সেটা কি সঠিক নির্বাচন হবে? হবে না। কিন্তু কিছু ভারত থেকে তো জোর করে কিছু করার না, আমরা তো জোর করে আওয়ামী লীগকে যেখানে ভোট করাতে পারবো না। সেটা তো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ঠিক করে। তাহলে আমি এটাই বলতে পারি, তাতে কিন্তু নৈরাজ্য বাড়বে, অশান্তি বাড়বে এবং প্রবল সহিংসতা কিন্তু বাংলাদেশ জুড়ে দেখা যাবে, যেটা তারা কিন্তু ভাবতে পারছেন না। সেই ধরনের সহিংসতা হলে, নিকটতম প্রতিবেশী হলে ভারত কিন্তু নীরব থাকবে না। এটা স্পষ্ট। ভারতের নতুন নীতি সিন্দুরের পর যাই আপনি নাম দিন, কেউ মজা করে বলে অন্তত সিন্দুর হয়েছে এখানে ইঁদুর হোক ইত্যাদি, কিন্তু সেটা আমি বলছি না। আমি বলছি ভারতের প্রধানমন্ত্রী কলকাতার আর্মি কমান্ডার কনফারেন্সে বলেছেন ভারত সরকারের এখন নতুন নীতি, অপারেশন সিন্দুরের পর ভারত যদি কোথাও কোনো কারণে
তার স্বার্থ বিঘ্নিত হয়, তাহলে সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা ভারত নেবে। সে ব্যবস্থাটা কিন্তু মানে ইঙ্গিত সামরিক ব্যবস্থা নেবে, যেটা নিয়েছে পাকিস্তানের ক্ষেত্রে এবং মায়ানমারের ক্ষেত্রেও নেওয়া হয়েছে। এবং ভারত তো সম্প্রতি সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে সমস্ত সীমান্তবর্তী এলাকাগুলোতে একটি সুদর্শন চক্র নামে একটি মিসাইল বসানো হচ্ছে সমস্ত সীমান্ত জুড়ে। ফলে একটা প্রস্তুতি তো আছেই ভারতের, কিন্তু আমরা আশা করি যে ভারত একটা দাদা বাংলাদেশ এখানে একটা কথা আছে, ভারত বলতেছে তাদের স্বার্থ বিঘ্নিত হলে তারা অপারেশন সিন্দুরের মতো সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে, কিন্তু সেখানে পাকিস্তানে চালিয়েছে কারণ ভারতের স্বার্থ বিঘ্নিত হয়েছে। পেহেলগামে 26 জন নিরপরাধ পর্যটককে হিন্দু মানে ধর্ম জিজ্ঞেস করে হিন্দু চিহ্নিত করার পরে কিন্তু গুলি করা হচ্ছে, সন্ত্রাসবাদী হামলা। মিয়ানমারটা ভিন্ন। কিন্তু যদি বাংলাদেশের অভ্যন্তরে অরাজকতা হয় কিন্তু ভারতের কোনো ক্ষতি না হয়, তাহলে সেখানে ভারতের অবশ্যই আমি তো বলাতেই আবার বলছি, আবার জোর দিয়ে বলছি, ভারতের স্বার্থ যদি বিঘ্নিত হয় সেটা অবশ্যই। সেখানে এখন ভারতের স্বার্থ আর বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে যেগুলো হচ্ছে সেগুলো তো ধরুন আপনি তো দেখেছেন 5ই ওই জুলাই অভ্যুত্থানের নামে সময় ভারতীয় হাই কমিশন, ভারতের ইন্দিরা গান্ধী সেন্টার ফর আর্টস পুড়িয়ে দেওয়া হয়েছিল। এগুলো আর সহ্য করা হবে না, এগুলো সহ্য করা আর সহ্য করা হবে না, এগুলো সহ্য করা হবে না, এইটা হচ্ছে কথা। কিন্তু তার মানে কি এই নয় যে ভারতের উপর আক্রমণ করে কিছুই কেউ করলো না অথচ ভারতীয় আক্রমণ করলো, সেটা তো অন্যায় হবে, সেটা ভারতীয় হিসেবে আমি প্রতিবাদ করবো, সেটা তো হওয়া সঠিক না। কিন্তু বাংলাদেশের মানুষ সেটা কিভাবে প্রত্যেকটি বাংলাদেশের মানুষ যদি বেছে নেন সেই জিনিসটা, সেখানে ভারত কে তুই কেন কি চাপাবে কোনো সিদ্ধান্ত? তারা বাংলাদেশের লোক বলবেন আমরা তো মেনে নিয়েছি, আমরা তো এই অন্যায় অবিচার সহ বেঁচে থাকতে চাই, আপনারা কেন আমাদের উপর আসছেন? যদি তারা বলে তাহলে আমরা কোন মুখে জবাব দেবো? ফলে আমরা চাই বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত কি করবে। জি, এট দ্য এন্ড অফ দ্য ডে মানুষের সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত। দাদা আপনাকে শেষ করার আগে বলতেছি যে ওই যে আমাদের শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী, তিনি ইউনুসকে বলেছেন যে আপনার মেয়াদ শেষ হওয়ার আগে আপনি অন্তত একবারের জন্য ইউনুস ভাই পাকিস্তান সফরে আসবেন। সঙ্গে ছিলেন সেনাপ্রধান আসিফ মনির। তাহলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালোই, তিনি বৈঠকও করেছেন। যাই হোক, প্রেস ক্লাব ইন্ডিয়ার সভাপতি জনাব গৌতম লাহিড়ী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ, দর্শকদের শুভেচ্ছা। না দেখুন, প্রথম কথা হচ্ছে যে পশ্চিমা যে শক্তি তারা কোনোদিনই শেখ হাসিনাকে পছন্দ করেনি, তার বিরুদ্ধে মামলা হোক বা না হোক। তারা সে আজকে বলে নয়, তারা শেখ হাসিনা যখন থেকেই ক্ষমতায় আছে তারা সবসময় চেষ্টা করেছে এই সমস্ত শক্তিকে মদত দেওয়ার যারা শেখ হাসিনাকে উৎখাত করতে পারে। হঠাৎ তাদের আওয়ামী লীগ দলটার প্রতি এত দরদ উতলে উঠেছে কেন, ফলে এই প্রশ্নটা একটা জাগে। আমার যেটা মনে হয় যে এই আলোচনাটা যে কোথাও নেই এরকম নয়, আমি পশ্চিমাটাকে যদি বাদও দেন, আমি বলছি এটা আওয়ামী লীগের মধ্যেও একটা অংশের মধ্যে এরকম একটা ভাবনা চিন্তা নেই যে তা না। তারা ভাবছে যে আসলে আওয়ামী লীগ কিন্তু যদি ইতিহাস দেখেন বাংলাদেশের, যখনই কোনো সংকটে পড়েছে তখন কিন্তু শেখ হাসিনাকে বাদ দিয়ে করার কথা ভাবা হয়েছিল, কিন্তু সেটা কিন্তু শেষ পর্যন্ত কার্যকরী বা মানে ফলপ্রসূ হয়নি। একটা সময় ছিল বহু সিনিয়র আওয়ামী লীগ নেতারা চেয়েছিলেন যে শেখ হাসিনা নয় অন্য কেউ দায়িত্ব নিন, কিন্তু সেটা হয়নি। যাই হোক, সেটা তো অতীত ইতিহাস। তাদের অনেকেই আমরা পরবর্তীকালে আবার তাদের শেখ হাসিনার প্রতি ভীষণ আনুগত্য দেখাতে আমরা দেখেছি। মানে বর্তমান সময় আর আগের সময় তো এক না, এখন তো শেখ হাসিনার বয়সও অনেক হয়েছে। তাছাড়া মানে যেহেতু গণহত্যার সুনির্দিষ্ট প্রমাণ আছে, কাজেই আসলেই কি তাকে আর এই দলে রেখে আসলে সম্ভব কিনা, আপনি কি মনে করেন? প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের শীর্ষস্তরের যে নেতা, তাই তো সকলের বিরুদ্ধেই মামলা আছে, নেতা, মন্ত্রী, সাংসদ। তাহলে এই বিকল্প কার বিরুদ্ধে মামলা নেই সেই নেতার নাম? কারণ যারা আছে আইসিটিতে, যাদের ধরুন অভিযুক্ত, ধরছি আমি নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে এদের শাস্তি বা সাজা ঘোষণা হয়ে গেল, তাহলে আওয়ামী লীগের বাকি নেতাটা কে যার বিরুদ্ধে কোনো মামলা হয়নি, যার বিরুদ্ধে কোনো খুনের মামলা নেই, যাকে জেলে রাখা হয়নি? জেলেই তো আছে 100-র উপরে বেশি সাংসদ। তাহলে এই নেতা বলতে যে বলেছে বিকল্প যে নেতাটা, সেই নেতাটা কে? মানে কে বা কারা তারা, কোন শ্রেণী কোন গোষ্ঠীর লোকেরা?
যারা এখনো পর্যন্ত এই ইউনূস সরকারের আমলে, যাদের প্রত্যেককে আওয়ামী লীগের নেতা কর্মী, 3 লক্ষের ওপরে কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের অবশ্য বহু কর্মী আমি শুনেছি, খবর পেয়েছি, অনেকেই হয়তো জামিনও পেয়ে গেছেন, কিছু কিছু জামিন পেয়েছেন, কিন্তু যাদের আইসিসিতে মামলা চলছে তাদের কোনো জামিনের কোনো প্রশ্ন নেই। ফলে এই যে কথাটা যে বলা হচ্ছে শেখ হাসিনা ছাড়া বিকল্প কেউ, জয় পুতুল তাদের বিরুদ্ধেও তো মামলা আছে, শেখ হাসিনা পরিবারের সকলের বিরুদ্ধে মামলা আছে। এটা কোন নেতাদের কথা তারা ভেবে বলছেন? এক। দুই হচ্ছে, আমি যেটা জানি সেটা হচ্ছে, যে সমস্ত নেতা সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন দিল্লিতে, তারা সকলেই অত্যন্ত, তারা আত্মবিশ্বাসী যে শেখ হাসিনার বয়স ঠিকই হয়েছে, ইউনূসের থেকে এখনো উনি অনেক ছোট। ইউনূস যদি এই অবস্থায় এখন সরকার পরিচালনা করছেন এবং তিনি সুস্থ আছেন, এবং আশা করব যে তিনি আরো সুস্থ থাকুন, কামনা করছি, তো হঠাৎ শেখ হাসিনার বয়সটা সমস্যা হলো কেন? ইউনূসের বয়স তো নিয়ে তাহলে বহু আগে সমস্যা হওয়া উচিত ছিল। ইউনূস তো 84-র উপরে হয়ে গিয়েছে, 85 বোধহয় হবে। না, শেখ ইউনূস হাসিনা তো এখনো 85। সরকারে আছেন, মানে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান এগুলো করার জন্য তো একটু বয়স লাগে আর না কি। না, আমি বলছি বয়সটা একটা ফ্যাক্টর, বললেন না একটা বয়স জি। ফ্যাক্টর, যে শেখ হাসিনা বয়স হয়ে গিয়েছে, শারীরিক ভাবে পারবেন কিনা। শারীরিক ভাবে যদি ইউনূস পারতে পারে, তাহলে তার থেকে 6-7 বছরের ছোট হাসিনা নিশ্চয়ই পারতে পারে। আমি যতদূর জানি তার স্বাস্থ্য ভারত সরকারের তত্ত্বাবধানে রয়েছে, এবং তিনি নিয়মিত সেখানে মেডিকেল চেক আপ করেন। তার স্বাস্থ্য সম্পর্কে কোনো উদ্বিগ্ন হওয়ার মতো কোনো সংবাদ এখনো পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়নি, বা কেউ জানেন না। আমি আওয়ামী লীগের কথা ছেড়ে দিয়ে নেতাদের বাদই দিলাম, তারা হয়তো বললেন না গোপন কথা, কিন্তু আমি না, জানি না, তার আমি যে আমি দেখেছি যে ওইটা বিবিসির প্রতিবেদন, সেটা হচ্ছে যে এই রাহুল প্রিয়াঙ্কা মডেল, এই রাহুল প্রিয়াঙ্কা মডেলে শেখ হাসিনা চলে যাবেন, মেয়ে রাহুল সাইমা ওয়াজেদ প্রিয়াঙ্কা, রাহুল যাবেন। প্রিয়াঙ্কা মডেলে যাবেন কি করে? কারণ হচ্ছে যে রাহুল প্রিয়াঙ্কা মানে জয় আর পুতুল, জি। তাদের বিরুদ্ধে ইউনূস সরকার কি মামলা প্রত্যাহার করে নেবেন? তাদের বিরুদ্ধেও তো খুনের মামলা, অনেক যাবতীয় অনেক কিছু মামলা দেওয়া আছে। কতগুলো আছে সংখ্যা বলতে পারবো না, সংখ্যা তো প্রচুর। তো সেই মামলাগুলোর কি হবে? আর পুতুল তো এখনো ধরুন তিনি মানে এখনো তিনি ছুটিতে আছেন 6 মাসের। কিন্তু এখনো তিনি হুর থেকে তো এখনো পদত্যাগ করেননি, বা হুর তাকে তো সরিয়েও দেয়নি। ফলে সেটা 6 মাস পর হয়তো একটা কোনো সিদ্ধান্ত পুতুল সম্পর্কে তারা হয়তো নেবে, পক্ষে বা বিপক্ষে। সেটা তো তখনকার বিষয়। ফলে জয় আর পুতুলের ধাঁচ, মানে রাহুল আর প্রিয়াঙ্কার ধাঁচে, রাহুল প্রিয়াঙ্কা কিন্তু একটা জিনিস জানতে হবে, যে রাহুল প্রিয়াঙ্কা দুজনেই নির্বাচিত সাংসদ। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছে। তাহলে প্রথমত যদি হয় যে হাসিনা হয়তো চাইলেন জয় পুতুলকে দায়িত্ব দেওয়া রাহুল প্রিয়াঙ্কার মতো, তাহলে ইউনূস সরকার কি তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেবেন? যদি প্রতিদ্বন্দ্বিতা করতে দেন, তাহলে হয়তো বিষয়টা নিঃসন্দেহে আওয়ামী লীগের ভেবে দেখা উচিত, আমি মনে করি। কিন্তু ইউনূস সরকার কি চাইবেন যে জয় আর পুতুল এসে এখানে রাজনীতি করুক? মানে তাকে, রাহুল প্রিয়াঙ্কা নির্বাচিত সাংসদ, তো অনির্বাচিত মানে এই মডেলটা বিবিসি যেটা বলছে, সেই মডেলটা হলো অনির্বাচিত ইউনূসের মতো একটা অনির্বাচিত রাহুল প্রিয়াঙ্কা। এ আবার হয় নাকি? অবাস্তব বিষয়। এ হচ্ছে তো পাথরের সোনার বাটি। আমরা যদিও বাংলাদেশে পাথরের সোনার বাটি দেখতে পাচ্ছি চোখের সামনেই। সরকার, সংবিধান নেই, পার্লামেন্ট নেই, দিব্যি 1 বছর চলছে, দেখে মনে হচ্ছে যে আমরা নির্বাচিত সরকার, এমন ভাবভঙ্গি করছে।